সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন, এই নাম্বারে রিং করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার সাধ্য মতো আপনাদের জবাব দিতে চেষ্টা করব। তবে একটা সতর্কবাণী, এখানে যে আমরা যে পরামর্শ এই অনুষ্ঠানে দেই সেটা কিন্তু একটা গাইডলাইন মাত্র, কারণ আমরা আপনাদের কোনো ডকুমেন্ট দেখার সুযোগ নাই, সামনে সামনে কথা বলেও ব্যাপারটা বোঝারও কোনো উপায় নাই। তো এটাকে একটা প্রাথমিক ধারণা হিসাবে নেবেন। অভিজ্ঞ আইনজীবীর পরামর্শের কোনো বিকল্প নাই। একজন কলার বোধহয় যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি। এত সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনি আমাদের কথা বলেন। যখন এই শনিবার আসে আমরা অনেক ফ্রেন্ড হল বসে থাকি আপনার কথা বলে শোনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। জি জি, একটু জোরে বলবেন ভাইয়া, আমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে, একটু জোরে বলেন। আমি অ্যাসাইলাম পাইছি রিফিউজি স্ট্যাটাস, ট্রাভেল ডকুমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন করা লাগে রিফিউজির, জি, ওইটা অনলাইনে করছি। করার পরে তারা লাস্টে একটা ইমেইল দেয়, পাসপোর্ট সাইজের ফটো আর দস্তখত নাকি। জি। তো তারা দেওয়ার কয়েকদিন পরে 15 দিন সময় থাকে না নিবে রেজিস্ট্রেশন। জি। 2 দিন থাকতে আমি দিছি, একটু লেট হয়েছে আগে ফিল আপ করতে। তো এরপরে কোনো আপলোড যদি একটা দেখায়, মানে প্রোগ্রেস দেখার কিছু জানান না বা কোন না, এটা কোনো প্রবলেম বা কিছু না? আমার ধারণা এটা প্রবলেম হবে না। এটা একটু 1-2 দিন এদিক ওদিক হলে হওয়ার সম্ভাবনা নাই। তবে এটা আপনি ওটা পাঠানোর পরে 3 মাসের মধ্যে আপনার ট্রাভেল ডকুমেন্ট পাওয়া কথা। তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, আপনি ট্রাভেল ডকুমেন্ট পেয়ে যাবেন। ওই ইমেইলটা মানে প্রোগ্রেস দেখার, পেন্ডিং দেখার। জি, যে পেন্ডিং দেখায়, পেন্ডিং অনেক সময় হয় কি, এটা সবসময় আপডেট হয় না। আমরা অনেক সময় দেখি যে ডিসিশন হয়ে গেলেও তারা অনেক সময় দেখা যায় পেন্ডিং, কারণ দুটার মধ্যে সেই পুরোপুরি যে সমন্বয় সেটা হয় না। তা আমার ধারণা আপনার প্রবলেম হবে না, আপনি খুব শিগগিরই পেয়ে যাবেন। নর্মাল টাইম হচ্ছে 3 মাস, তো 3 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন আশা করি। ওই ট্রাভেল ডকুমেন্টটা তো ব্যারিস্টার সব সমান, কেউ বললো আমার এক ভাই ওই ব্রিটিশ পাসপোর্টের মতো স্ট্যান্ডার্ড করছে নাকি, সিমিলার ওলাও লাগে। এখানে স্ট্যান্ডার্ডের নাই। আপনার ব্রিটিশ পাসপোর্টের তো হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে 6 মান্থস, কিন্তু ট্রাভেল ডকুমেন্টের জন্য 3 মাস। তো আপনি এটা টাইম ফ্রেমটা অনেক কম এবং আপনি এটা পেয়েও যাবেন। তবে ট্রাভেল ডকুমেন্টটা আপনি মনে রাখবেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কিন্তু সব দেশে যাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। কতগুলো দেশ আছে যে দেশ তারা ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্টই করে না, আবার কতগুলো দেশ আছে যেখানে ট্রাভেল ডকুমেন্ট নিলেও। আপনি সৌদি আরবে, আমার জানা মতে সৌদি আরবে আপনি যেতে পারবেন না ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। তারপরে আমি যতদূর জানি, কারণ আমারই এক ক্লায়েন্ট, সে উমরা করতে যেতে চেয়েছিল, তাকে দেয়নি। তো সেই হিসাবে আমি জানি আরব আমিরাতেও তারা অ্যাকসেপ্ট করে না। আবার ইউরোপের দেশগুলোর মধ্যে আমি জানি স্পেন, অস্ট্রিয়া, তারাও সাধারণত ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে না, আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। ইউরোপের বিভিন্ন দেশ আছে, ফ্রান্স বা গ্রিস, সেখানে কিন্তু ট্রাভেল ডকুমেন্ট থাকলে আপনার ভিসাও লাগবে না। আমেরিকাও আপনার বোধহয় ভিসা ছাড়া আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর যে দেশ দুটোর কথা বললাম, সেই দুটো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি। আমার ক্লায়েন্টেরই তারা রিফিউজ করেছিল, যে তারা ট্রাভেল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে না। যেমন আমার ক্লায়েন্ট ওমরা করতে যেতে চেয়েছিল, পাকিস্তানি ক্লায়েন্ট, তাকে তারা দেয়নি, অ্যাকসেপ্ট করেনি। আমিরা তো দেয় না, এটা লিস্টও আছে। আপনি যেটা করতে পারেন, গুগলে গিয়ে একটা সার্চ দিতে পারেন যে ট্রাভেল ডকুমেন্ট কোন কোন কান্ট্রি করে, একটা লিস্ট অফ কান্ট্রি তারা দিয়ে দেবে যে কোন কোন কান্ট্রি অ্যাকসেপ্ট করে আর কোন কোন কান্ট্রিতে অ্যাকসেপ্ট করে বা ভিসা নিতে হবে। আর ইউরোপের কতগুলো দেশ আছে, যেমন আমরা জানি বেলজিয়াম, তারপরে ফ্রান্স, তারা কিন্তু ট্রাভেল ডকুমেন্টে বিনা ভিসাতেই আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো ট্রাভেল ডকুমেন্ট ওই তো চাইলে ভিসা লাগাইতে পারবো তো, মানে সৌদিতে যদি আমরা যাই? সৌদি আরবে আমার যতদূর ধারণা, যেহেতু আমার ক্লায়েন্টকে দেয় নাই, আমি জানি যে আমার আরও ক্লায়েন্ট তারা ওমরা করে এসেছে, কিন্তু আমার যতদূর ধারণা তারা নিজেদের দেশের বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে গিয়েছে।
কিন্তু ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আমি জানি যে একাধিক আমার ক্লায়েন্টকে তারা রিফিউজ করেছে। না সেটা বুঝছি, আমরা মনে করেন ট্রাভেল ডকুমেন্ট পেলাম, তবে আমরা কি করতে হবে? না জিনিসটা আপনি আমার জিনিসটা বোঝেন, আপনার ট্রাভেল ডকুমেন্ট যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে তো ভিসার আমার প্রশ্নই উঠছে। এই যে এখন বুঝতে পারছি। জি। আর ব্যারিস্টার সাহেব, সেকেন্ড একটা কোয়েকশন জটপট, ওই যে আমার ইউনিভার্সাল ক্রেডিটও আমার লাইফে তো প্রথম, আমরা তো এগুলা ভাবি না, পাইও না নাকি? আপনি পাবেন, আপনি যেহেতু একজন রিফিউজি, আপনি সব ধরনের বেনিফিটই পাবেন। আমি যেটা জানতাম স্যার, ওইগুলা কোন খাতে খরচ হয়? কেউ বই বিধি দেখায় ও অ্যাকাউন্টে যাবে। আপনি একজন ব্রিটিশ নাগরিক যে সমস্ত বেনিফিটগুলি পায় তার সব বেনিফিটই আপনি এন্টাইটেল। আপনি কারণ ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরেই সব বেনিফিট তারা ঢুকিয়ে দেয়, বাট ইন্ডিভিজুয়ালি আপনি ইচ্ছা করলে পিআইপি থেকে শুরু করে যা আপনি এন্টাইটেল সব বেনিফিট আপনি পাবেন। আপনি আপনার নিকটস্থ জব সেন্টারে গিয়ে যদি ওদেরকে বলেন, ওরাই আপনি হেল্প করবে, অথবা আপনি যে কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গেলে বা ল সেন্টারে গেলে ওরা আপনার অ্যাপ্লিকেশনগুলো করে দেবে। অলরেডি আমি জব সেন্টারে জয়েন হইছি, দিছে আমারে অগ্রিম পেমেন্ট। তো আমি বলতেছি কি কোন খাতে খরচ করতে পারবো, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো? আপনি আপনার পয়সা আপনি যদি পুরোটা জোয়া খেলেও উড়িয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনার পয়সা আপনি কিভাবে খরচ করবেন এটা কোনো ইস্যু নাই। তবে মনে রাখবেন যে আপনি যদি লং টার্ম বেনিফিটে থাকেন তো হয়তো বা, আমরা জানি না, আপনি জানেন যে নতুন অনেক আইন কারণ হচ্ছে, সেখানে এটাতে এর কোনো সিটিজেনশিপে বা সেটেলমেন্টে কোনো প্রভাব পড়বে কি না আমরা জানি না। আপনি জানেন যে সরকারেও পরিবর্তন হচ্ছে, সোমবারে দেশে নতুন প্রধানমন্ত্রী আসবেন, এবং নতুন প্রধানমন্ত্রী আসার সাথে আমরা মনে করছি যে স্বরাষ্ট্র সচিব মানে হোম মিনিস্টারেরও হয়তো পরিবর্তন হবে। শাবানা মাহমুদ হয়তো থাকবেন কিনা আমি জানি না, এটা সোমবারে আমরা সোম-মঙ্গলবারের মধ্যে জানতে পারবো। তো তখন কি ধরনের পরিবর্তন হবে সেটাও আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমার ফ্যামিলি আনতাম আগে ব্যারিস্টার সাহেব। হ্যাঁ, ফ্যামিলি আনতে গেলে যেটা আপনাকে করতে হবে, ফ্যামিলি আনতে গেলে শোনেন, ফ্যামিলি আনতে গেলে এই মুহূর্তে আপনি জানেন যে ফ্যামিলি ইউনিয়ন বলে যে পলিসি ছিল, সে পলিসি সাসপেন্ড করা হয়েছে গত বছর সেপ্টেম্বর থেকে। এই মুহূর্তে ফ্যামিলি ইউনিয়নের কোনো আলাদা কোনো পলিসি নাই। এটার ব্যাপারে ব্যারিস্টার সাহেব কোনো সুরাহা হবে না নি? আর এটা নিয়ে নতুন আইন আসবে এবছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন বোঝা যাবে না? তখন বোঝা যাবে। তবে আমার ধারণা সেখানে তারা একটা ইনকাম বা অন্যান্য, যেমন আপনি জানেন যে ফ্যামিলি ইউনিয়ন যে পলিসি ছিল সেটা ছিল ফ্রি অফ চার্জ, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগতো না, সেখানে ইংলিশ টেস্ট, অ্যাকোমোডেশন, মেনটেন্যান্স কিছুই দেখানো লাগতো না। এখন যেহেতু ফ্যামিলি ইউনিয়নটা এখন যেহেতু সেটা স্থগিত আছে, ইউনিয়ন স্থগিত হওয়ার কারণে আপনাকে 29,000 পাউন্ড বেতন দেখিয়ে, ইনকাম দেখিয়ে আপনাকে আনতে হবে ফ্যামিলি, এবং আপনার স্পাউসের। আশা করি এই রুট রবেনি না, আমাদের জন্য কিছু ছাড় দিতে পারে যারা। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তো তারা যেটা বলেছে যে তারা এটা আগের মতো এরকম আর ফ্রি করে দেবে না, এটার মধ্যে কোনো না কোনো কন্ডিশন তারা আরোপ করবে। তো আমরা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা জানতে পারবো। থ্যাংক ইউ ব্যারিস্টার। ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ আপনারে। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। সেই দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ব্রিটেনে রাজনৈতিক মঞ্চে বড় পরিবর্তন এসেছে। এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি তার দলের চাপের কারণেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে কিছুদিন আগে হয়ে যাওয়া সংগঠিত হওয়া স্থানীয় নির্বাচনে শ্রমিক দলের ভরাডুবির পরে তারপরে চাপ ছিল, এবং নানা কারণে তাদের এদেশের ইমিগ্রেশনের যে প্রতিশ্রুতি নিয়ে তারা এসেছিল ট্যাকেল করবে, সেটা করতে না পারার কারণে নানা দিক দিয়ে একটা পুঞ্জীবিত ক্ষোভ ছিল তার দলের অভ্যন্তরীণ ছিল। এবং অবশ্যই আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে সরকারের বিরুদ্ধে মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেটার কারণে তিনি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা দেখেছি যে অ্যান্ডি বার্মান তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন, কারণ অ্যান্ডি বার্মানকে কেউ চ্যালেঞ্জ করতে যায়নি, ফলে তিনি আনচ্যালেঞ্জ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এবং আশা করা যাচ্ছে আগামী সোমবার তিনি আমাদের কি বলে কিং চার্লস
রাজা চার্লসের কাছ থেকে তিনি অনুমোদন পাবেন, তার সম্মতি নিয়েই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবারে হয়তো সবারই চোখ থাকবে টেলিভিশনের পর্দায়, এই অনুষ্ঠানটা দেখবেন। প্রথমে দেখা যাবে যেহেতু কেয়ার স্টারমার যাবেন, ডাউনিং স্ট্রিট থেকে গাড়ি নিয়ে যাবেন, বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে তার পদত্যাগপত্র পেশ করবেন। তারপরে রাজা আহ্বান জানাবেন অ্যান্ডি বার্ম্যানকে আসতে, এবং তারপরে অ্যান্ডি বার্ম্যান তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ। আপনি দেখবেন, আপনারা অনেকেই দেখবেন যেখানে ঠিক বাংলাদেশের মতো নয়, বাংলাদেশে যেমন একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বঙ্গভবনে আমরা দেখেছি, এবং তার এর আগেও আমরা দেখেছিলাম যে সংসদের বাইরে, বিল্ডিংয়ের বাইরেও একটা অনুষ্ঠানে শপথ গ্রহণের ব্যবস্থা ছিল। এদেশে এরকম কোনো শপথ গ্রহণের কোনো ব্যবস্থা নাই। নিয়োগ পাওয়া মাত্রই, রাজার অনুমোদন পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হন, এবং উনি ডাউনিং স্ট্রিটে ফিরে এসে নর্মালি একটা সাংবাদিক সম্মেলন করেন, সেখানে তার বক্তব্য রাখেন। এভাবেই হবে, এবং তার আগে ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে যাবেন কেয়ার স্টারমার। এটাই নিয়ম বিধা। আমরা দেখেছিলাম কেয়ার স্টারমার খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন তার পদত্যাগ যখন তিনি ঘোষণা করেন। কিন্তু এটাই হচ্ছে গণতন্ত্রের একটা বড় দৃষ্টান্ত। আমাদের দেশে আমরা কি কখনো চিন্তা করতে পারি যে কোনো রাজনৈতিক দলের ভিতরে আভ্যন্তরীণভাবে চাপ হবে, বলা হবে না এখন তোমার চলে যাওয়ার সময় হয়েছে? এটা নয়। আমরা তো দেখি যে আমাদের দেশে প্রধানমন্ত্রীর পদটা একটা ভার্চুয়ালি এটা একটা একনায়কতান্ত্রিক একটা পদ। একজন বোধহয় যুক্ত হচ্ছেন কলার, কলটা নিয়ে নিই। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার যদি একটু জোরে বলেন। আমি বলছি যে আমি বলবো থোড়া আসসালাম আলাইকুম। ভাই, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু টেলিফোন থেকে মুখটা একটু সরিয়ে বলেন তাহলে হয়তো আমাদের জন্য শুনতে ভালো হবে। একটু বলেন। আচ্ছা, শুনেন, আমার কথা শুনতেছেন? এখন শুনছি, বলেন। আচ্ছা, আমি বারিস্টার সাহেব আপনাকে আসলাম। আপনি আমার সাথেই কথা বলছেন। আমি রেজা। আচ্ছা, আমি হইয়ে স্যার, আমার তো এখন কলটা মনে হয় ড্রপ হয়ে গেছে। আপনি কলটা কেটে আবার রিং করেন। হ্যাঁ, হ্যালো, কে আছেন কলার? হ্যালো। হ্যালো। জি, শুনছি, বলেন। হ্যালো। হ্যাঁ, শুনছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনছি, বলেন। হ্যালো, সমাধান করতে হয়েছে। আমারও ফ্রেন্ডে অ্যাসাইনমেন্ট পাইছে অক্টোবরও। কি হচ্ছে আপনার? ফ্যামিলির ইউনিয়ন খুলছে নি, আমার ফ্যামিলির ইউনিয়ন, ফ্যামিলি আছে দেশে আর কি। জি না, এখনো ফ্যামিলি ইউনিয়নের নতুন পলিসিটা এখনো চালু হয়নি। আমি গতকালকেও চেক করেছি, এখনো হয়নি। তারা বলেছে যে এই বছর, স্প্রিং 26 বলা হয়তো বলবো। তারা যেটা বলেছে যেটা এই বছরের শেষের দিকে, হয়তো অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো তারা নতুন পলিসি দিবে। এখন যদি আনতে স্প্রিং 26 বলছে, স্প্রিং 26 এ কি ওরা তো বলছে স্প্রিং 26 এ খোলার কথা। কবে খোলা হবে? হ্যাঁ, স্প্রিং, তাই তো বললাম না, স্প্রিং না, ওটা তারা এখন চেঞ্জ করেছে। স্প্রিং এ তারা দেয়নি, স্প্রিং তো আপনার যায়, এখন তো আপনার চলতেছে সামার। খুলতে পারেনি, এই বছর খুলবে নি মনে হয়। হ্যাঁ, এখনো তারা এটা ওপেন করেনি। তারা এটা, আমার ধারণা সেপ্টেম্বর অক্টোবরের আগে বোধহয় এটা ওপেন হবে না। আচ্ছা আচ্ছা, না ওরা তো বলছে স্প্রিং 26 এটা স্প্রিং। হ্যাঁ, স্প্রিং তো আপনার শেষ, এখন তো স্প্রিং না, এখন চলছে সামার। ও আপনার সামার আসছে, জি, এখন তারা বলতেছে এটা তারা অটোমে, হ্যাঁ এখন তারা অটোমে চালু করবে। অটোমে চালু হয়ে দিবে? আচ্ছা, আশা করি অক্টোবর লাগার না? জি, আচ্ছা, বুঝে পাইছি। ওকে, থ্যাংক ইউ। সেই দর্শকবৃন্দ, আমরা যে আলোচনা করছিলাম সেখানেই ফিরে যে আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলছিলাম, যে ব্রিটেনে আমরা নতুন প্রধানমন্ত্রী, উনি দায়িত্বভার গ্রহণ করবেন আশা করা হচ্ছে সোমবারে, অ্যান্ডি বার্ম্যানের একটা বর্ণাঢ্য তার ক্যারিয়ার আছে। তিনি আগে ম্যানচেস্টারের সিটির মেয়র ছিলেন, এমপিও ছিলেন, জুনিয়র মন্ত্রীও ছিলেন। তো তিনি আজকে দায়িত্বভার গ্রহণ করবেন। এটার পরে আমাদের ব্রিটেনের বিভিন্ন
রাজনীতি, অর্থনীতি এবং অবশ্যই ইমিগ্রেশনের উপরে একটা প্রভাব পড়বে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি কিতা সেপ্টেম্বর অগাস্ট সিটিজেনশিপের অ্যাপ্লাই করছিলাম। 23 তারিখ ফিঙ্গারপ্রিন্ট দিছি। তে আমারে হয়েছিল তারা 6 মাসের ভিতরে ডিসিশন নিবা। জি। এর বাদে ডিসেম্বর আবার তারা দিছেন, আমার ইমেল করছেন আপডেট করার লাগে। আমি আর কি লাইফ ইন দিউকে দিছিলাম না, কইলে এবার ফর্ম করছে, ও জিপিএ ফিল আপ হয়ে দিছে নাকি, তো ওটা দিয়ে আমি প্লে করছিলাম। আর ডিসেম্বরে আমার এই করছিলেন, আরো 15 দিনের ভিতরে আমি আরো কিছু দিতাম। আবার মেডিকেল এভিডেন্স তার দিছি। জানুয়ারির 21 তারিখ তারা জানাইছেন আমার 6 মাসের ভিতরে ডিসিশন নিবা, এখনো কিছু জানাইছেন না। আপনি ওদেরকে আবার চিঠি দেন, আপনি আবার তাদেরকে চিঠি দেন, চিঠি দিয়ে জানতে চান। যদি তারা কোনো জবাব না দেয়, তাহলে যেটা আপনি করতে পারেন, তাদেরকে আপনি থ্রেট দিতে পারেন যে আপনি হাইকোর্টে যাবেন, একটা প্রি অ্যাকশন প্রোটোকল, লেটার বিফোর অ্যাকশন ছেড়ে দিলে তারা আপনাকে দিয়ে দেবে। কারণ এই তো আগস্ট মাস, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তাদের হচ্ছে 6 মাসের মধ্যে তারা একটা সিদ্ধান্ত দেয়। তো আপনি দেখেন, যেহেতু 6 মাসের বেশি হয়ে গেছে, 11 মাস প্রায় হয়ে গেল, আপনি তাদেরকে চিঠি লেখেন, বা চিঠির জবাব যদি সন্তোষমূলকজনক জবাব না হয়, তবে আপনি তাদেরকে, যেটা আমরা বলি লেটার বিফোর অ্যাকশন, প্রি অ্যাকশন প্রোটোকল করেন দেন সলিসিটরের মাধ্যমে। তারপরে দেখেন তারা অবশ্যই 2-3 সপ্তাহের মধ্যে একটা জবাব দিতে বাধ্য হবে। থ্যাংক ইউ। তো সেই দর্শক বিন্দু, যেটা বলছিলাম যে রাজনৈতিক আকাশে যেমন পরিবর্তন হচ্ছে, আয়োজন করা যুক্ত হচ্ছেন, দেখি কথা বলি। হ্যালো করার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার একটা কোয়েকশন ছিল। জি বলেন। এই যে আমরা 2-3 দিন আগে জেনে আপনার ইউকে পার্লামেন্ট আপনার অ্যাসাইলাম বিল তারা উত্থাপন করলো। জি। একটা বিল উত্থাপন করছে, এটা আর্টিকেল 8 আর সেকশন 55, মানে দুইটা বিষয় আছে না নিয়ে। আমরা ওদের সব বাচ্চারা যদি 7 ইয়ার্স থাকে, যদি স্ট্যাটাস থাকে না, তারা এখন যেটা হচ্ছে ভাই, আজকে আমরা একটু আলোচনা করব। তারা যে পরিকল্পনা করেছে, আর্টিকেল 8কে অনেক রেস্ট্রিকশানে নিয়ে দেবে। আপনার রিফিউজি ক্লেম অনেক রেস্ট্রিক্টেড হবে, ফ্যামিলি কনসেপ্টটা অনেক রেস্ট্রিক্টেড হবে। বাচ্চাদের ব্যাপারে এই যে আপনার বলতেছে যে রিজনেবলনেস, সেটার একটা সংজ্ঞাও তারা কিন্তু দিয়েছে। তো আমরা এটা নিয়ে আজকে আবার আলাপ করব যে কী ধরনের পরিবর্তন আনবে। যে পরিবর্তনই হোক, আপনি জানেন যেটা সোমবারে যেহেতু আমরা নতুন প্রধানমন্ত্রী পাচ্ছি, নতুন প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে। আমার একটু কোয়েকশন ছিল, আমি শেষ করব না। জি জি, আমি এটা জানতে চাচ্ছি আর কি, যে বাচ্চাদের 7 ইয়ার্স এটা কিছু আগের মতন থাকবে না, কিছু চেঞ্জ করতে, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রথম প্রশ্নটা বুঝলাম না। বাচ্চারা আপনার 7 ইয়ার্স ইউকেতে থাকলে যদি কোনো স্ট্যাটাস থাকে না, আগে পাইতো না, নিয়ে নিয়মটা কি বহাল থাকবে না? আমি আপনাকে যেটা আমি বললাম, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কি হবে 7 বছরের ক্ষেত্রে একটা রিজনেবল টেস্টের ব্যাখ্যা হচ্ছে। সেটার পক্ষে কি হবে যে 90% বাচ্চাদের ক্ষেত্রে এই টেস্টটা স্যাটিসফাই করা যাবে না। কেন যাবে না, আমি একটু পরে সেটা নিয়ে আমরা কথা বলবো। ফলে 7 বছরের বাচ্চাদের নিয়ে যে এখন যে একটা ট্রাম্প কার্ড আছে বলে মনে করা হচ্ছে, অনেকেই আমরা দেখেছি যেখানে ওয়ার্ক পারমিটে আসে, পরে ওয়ার্ক পারমিট থাকে না, একটা বাচ্চা নিয়ে মনে করে বাচ্চা একটা আছে 7 বছর ঘাপটি মেরে থাকি, এটা বোধহয় তারা আর এইরকম ফেভারেবল হবে না। এখন বিলটা পার্লামেন্টে আসে, এখন দেখা যাক কী হয় না। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, বিভিন্ন চেঞ্জের নিয়ে আমরা কথা বলবো যখন আমাদের ফোন কলকে, হয়তো বা নেক্সট সেগমেন্টে আমরা এই বিভিন্ন চেঞ্জগুলি নিয়ে কথা বলবো। গত সপ্তাহ না, এর আগে আমি একটু টাচ করেছিলাম, বাট আজকে আমি টাচ করবো যে বিস্তারিত কীভাবে কি হতে যাচ্ছে।
তবে 7 বছরের রুল আমি আগেও সবসময় বলেছি যে 7 বছরের রুলটা এটা একটা ফর দ্য টাইম বিং তারা হয়তো ইউজ করছে, পরবর্তীকালে এটা অনেক রেস্ট্রিক্টিভ হয়ে যাবে। একথা আমি গত কয়েক বছর ধরেই বলে আসছি, আমি সব চ্যানেলেই একথা বলে আসি, কিন্তু এখনও মানুষ একটা আশায় বসে থাকে যে বাচ্চা নিয়ে থাকবো। এবং আমি এটাও বলেছিলাম যে অ্যাসাইলাম অনেক রেস্ট্রিক্টেড হবে, সেটাও হতে যাচ্ছে। আপনি জানেন যে যেটা তারা বলেছে যে অ্যাসাইলাম মানে আর কোনো পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যাপার নয়, এটা একটা টেম্পোরারি প্রোটেকশন হিসেবে তারা দেখবে। তো বিভিন্ন ধরনের আপনার পরিবর্তন হচ্ছে, আজকে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। কিন্তু আমরা দেখতে হবে যে নতুন যে প্রধানমন্ত্রী আসবেন তার নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে কি না। আবার আপনারা হয়তো অনেকেই দেখবেন যে নাইজেল ফারাজ উনি কিন্তু দাবি জানিয়েছেন যে এই প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন তার কিন্তু সরাসরি জনগণের কোনো ম্যান্ডেট নেই, এবং তিনি কিন্তু কিছুদিন আগেও সংসদের সদস্য ছিলেন না। তো তিনি একটা বাই ইলেকশনের মাধ্যমে জিতে তিনি সংসদে আসেন, এবং কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি না হওয়াতে তিনি এই যে আজকে প্রধানমন্ত্রী হচ্ছেন। তো সেক্ষেত্রে নাইজেল ফারাজ কিন্তু দাবি জানিয়েছে যে নতুন করে যেন নির্বাচন দেওয়া হয়। আমি জানি না এই দাবি মানা হবে কি না। এটা তো ঠিক যে নতুন যদি নির্বাচন করা হয় তবে কিন্তু হয়তোবা রিফর্ম পার্টির ভোট হয়তো বাড়বেই, আমরা জানি না। কিন্তু যেভাবে মানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে যে সাধারণ লোক কিন্তু ইমিগ্রেশন নিয়ে অনেক বেশি তারা কিন্তু কনসার্ন, এবং ইমিগ্রেশন নিয়ে আমরা গত 6-7টা ইলেকশন দেখলাম ইমিগ্রেশন একটা বড় একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল। তো যেটা হয়েছে যে আমরা দেখলাম যে কেয়ার স্টারমার পদত্যাগ করার আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বললেন যে এনার্জি আর ইমিগ্রেশন এই দুটোতে ফেল করার জন্যে তাকে চলে যেতে হচ্ছে। তো ইমিগ্রেশন একটা খুব বড় ইস্যু, এবং যেভাবে বিভিন্ন সময়ে আমাদেরও বিভিন্ন কমিউনিটি ইমিগ্রেশনকে নিয়ে যেভাবে মিসইউজ করা হয়েছে সেটার জন্য এই প্রবলেম। তো আমরা যে রাজনৈতিক পরিবর্তন আসছে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্মান উনি আগামী সোমবার থেকে তার দায়িত্ব গ্রহণ করবেন। কেয়ার স্টারমারের বিদায় হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি আসার পরে কী ধরনের পরিবর্তন হতে পারে, আমরা তো আশা করছি যে অনেকই বড় বড় পরিবর্তন হবে। ব্রিটেনের ফরেন পলিসি এই মুহূর্তে যে প্রচণ্ডভাবে আমরা দেখি যে প্রো ইসরায়েলি যে একটা পলিসি, জানি না সেখানে কি হবে, কিন্তু অ্যান্ডি বার্মান গাজাতে যে হত্যাযজ্ঞ হচ্ছে প্যালেস্টাইনে সেটা নিয়ে উনি কিন্তু মন্তব্য করেছেন। এখন উনি কি এই মন্তব্যে অটল থাকবেন? উনি কি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার উনি কি মেনে নেবেন? এবং যে গণহত্যা চলছে গাজাতে এটার কি উনি প্রতিবাদ করবেন? উনি কি ইসরায়েলের বিরুদ্ধে স্যাংশন আনবেন? আমরা জানি না। তো এটা রাজনৈতিক আকাশের পরিবর্তন আমরা যেটা নিয়ে আমাদের কনসার্ন কমিউনিটি, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের ফিল্ডে কী ধরনের পরিবর্তন হবে। এর মধ্যে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে খুব বড়সড় সব কথাবার্তা চলেছে। এই যে শাবানা মাহমুদ বা কেয়ার স্টারমারের যে পরিকল্পনা ছিল যে আইএলআর বিশেষ করে যারা ওয়ার্কিং ভিসাতে দেশে আছেন সেটাকে তারা 10 বছর 5 বছর থেকে 10 বছর করবে বা তার চেয়ে বেশি করার একটা পরিকল্পনা ছিল। এমনকি যারা রিফিউজি হিসেবে ছিলেন তাদেরকেও 5 থেকে 10, 15 বা 20 বছর করার চিন্তাভাবনা ছিল, বিশেষ করে যারা বেনিফিটে ছিল তাদের ব্যাপারে। তো এই ব্যাপারে নাকি আমরা দেখেছিলাম যে সরকার দলের অনেক সংসদ সদস্যরা এ ব্যাপারে তাদের অভিমত প্রকাশ করেছিলেন, তারা এ ব্যাপারে সমর্থন জানাননি। তো আমি বিভিন্ন ক্ষেত্রে শাবানা মাহমুদের বিভিন্ন বক্তব্য দেখেছি, উনি কিন্তু বারবার করে বলে এসেছিলেন যে এটাকে তারা রেট্রোস্পেক্টিভলি, আমি জানি না এটা ঠিক বাংলা কি হয়, আমরা বাংলাদেশে বোধহয় বলে কি ভূত কি প্রেক্ষিত নাকি সামথিং, আপনি পিছন থেকে কার্যকরী করার একটা চিন্তাভাবনা ছিল। তার মানে যারা ইতিমধ্যে এদেশে চলে এসেছেন, যারা ওয়ার্কিং ভিসাতে আছেন বা যারা রিফিউজি ভিসাতে আছেন, তারাও এটার মধ্যে পড়বেন। তো যেটা আমরা বিভিন্ন বাংলা পত্রিকার খবরে দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, সেখানে নাকি এটা আর হচ্ছে না, এই পরিবর্তনটা হচ্ছে না, এবং নাকি 5 বছরই পরেই মানুষ সেটেলমেন্ট পাবে, তবে কি 4 বছর পর্যন্ত কোনো বেনিফিট ক্লেম করতে দেওয়া হবে না। তা আমি এটার পরে অবশ্য কোনো যেটা বিভিন্ন যে ওয়েবসাইট যেগুলি আছে, বিভিন্ন ব্লগ আছে যেখানে আমরা ইমিগ্রেশনের বিভিন্ন আপডেট পাই, সেখানে কিন্তু এটা নিয়ে কোনো মন্তব্য আমরা দেখি নাই। তো দেখা যাক প্রধানমন্ত্রী হিসাবে অ্যান্ডি বার্মান ক্ষমতা নেওয়ার পরে কোনো পরিবর্তন হয় কিনা।
আমি একটু আগে বলছিলাম যে হয়তো বা উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে অবশ্যই তার মন্ত্রী পরিষদে বিভিন্ন রদবদল হবেন এবং হয়তো বা শাবানা মাহমুদ উনি হয়তো আর স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না, তাকে হয়তো অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকারের ভার দেওয়া হতে পারে, নতুন হয়তো কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন। তো নিলে সেখানে কি পরিবর্তন হবে আমরা এখনও কিন্তু ঠিক জানি না। আমরা এই মুহূর্তে পার্লামেন্টে নতুন ইমিগ্রেশন অ্যাসাইলাম বিল আছে, এটা নিয়ে আমরা হয়তো একটু পরে কথা বলবো। তবে তার আগে আমরা আরও কয়েকটা আপডেট নিয়ে কথা বলি। একটা আপডেট হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে সরকারের একটা পরিকল্পনা ছিল যে এখন যে ইমিগ্রেশন অ্যাপিলের যে ট্রাইব্যুনালটা আছে, ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম চেম্বার, এটাকে তারা সরিয়ে তারা অ্যাডজুডিকেটরদেরকে আনবেন। অ্যাডজুডিকেটর যারা হবেন তারা সাধারণত হয়তো বা লিগালি কোয়ালিফাইড হবেন না। আমরা জানি যে এই মুহূর্তে যারা অ্যাপিল ট্রাইব্যুনালে যারা বসেন এরা সবাই কিন্তু মোটামুটি লয়ার, ম্যাক্সিমাম হচ্ছেন ব্যারিস্টার বা সলিসিটার, কিংবা যারা না তারা মোটামুটি লিগালি কোয়ালিফাইড, তাদের ল ডিগ্রি আছে, লতে মাস্টার্স আছে, অনেকের লতে ডক্টরেটও আছে। তো এই ধরনের লোকেরা এখানে বসছেন। তাদের নাকি পরিবর্তন করে আমরা দেখব যারা ঠিক লয়ার না এরকম মানুষকে এখানে তারা অধিষ্ঠিত হবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমভাবে মানুষ তাদের উৎকণ্ঠা জানিয়েছেন। আমরা জানি ইলপা, ইমিগ্রেশন লয়ার্স প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, তারা এই ব্যাপারে তাদের যে কনসার্ন চিন্তাভাবনা আছে তারা জানিয়েছেন। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বার কাউন্সিল, জেনারেল কাউন্সিল অফ দ্য বার, ব্রিটেনের ব্যারিস্টারদের যে রেগুলেটরি বডি, তারা কিন্তু এটাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং তারা মনে করছে এর ফলে কী হবে, কোয়ালিটি অফ জাজমেন্ট যেটা হবে, যে বিচারের যে কোয়ালিটি, এটা নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে যে যেহেতু যারা এখানে নিয়োগপ্রাপ্ত হবেন অ্যাডজুডিকেটররা, তারা সরাসরি হোম অফিস থেকে তাদের নিয়োগ হওয়ার কারণে তারা যে আপনার কি বলে কতটা নির্দলীয়ভাবে ইন্ডিপেন্ডেন্টলি কতটা তারা হোম অফিসের প্রভাবমুক্ত হিসেবে কাজ করবে, এটি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে কোয়ালিটি অফ জাজমেন্ট, কারণ যদি তারা লিগালি কোয়ালিফাইড না হন, অনেক ক্ষেত্রে এখানে আইনটা একটা জটিল বিষয়, একটা টেকনিক্যাল এবং কমপ্লিকেটেড বিষয়। এটা সবাই আমরা যারা দীর্ঘদিন ধরে আইন নিয়ে কাজ করছি, আমরা নিজেরাই অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই এবং জাজ সাহেবরা হয়, এবং এটা না হওয়া মানে আমরা তো সবাই মানুষ মাত্রই ভুলের শিকার, ভুল করতে পারে। তো সেখানে আমাদের মতো বা আমাদের চাইতে অনেক অভিজ্ঞ আইনজীবী, আইনজ্ঞরাও যেখানে ভুল করতে পারছেন, সেখানে সম্পূর্ণ লেম্যান যাদের কোনো রকম আইনের কোনো শিক্ষা নাই, আইনের অভিজ্ঞতা নাই, তারা যদি এই ধরনের একটা ট্রাইব্যুনাল তারা যদি এখানে তারা লিড করেন, তবে তো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে তাদের নিরপেক্ষতার যে অভিযোগ এনেছেন, যে তাদের যেহেতু হোম অফিস তারা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের আনুগত্য মূলত হোম অফিসের পক্ষেই থাকবে, ফলে তারা যে ইন্ডিপেন্ডেন্ট এটা বলার সুযোগটা কম। তো এটা একটা বড় সমালোচনা করা হচ্ছে এবং আমরা জানি না কী করবে। বা অ্যান্ডি বার্ম্যান উনি ক্ষমতায় আর আদিসেন হওয়ার পরে ক্ষমতায় কি বলে ক্ষমতাসীন হওয়ার পরে উনি এ ব্যাপারে কি করবেন আমাদের ঠিক জানা নাই। এখন আমরা আমাদের খুব শিগগিরই বোধহয় আজানের একটা বিরতি হবে, আজানের পরে ফিরে এসে আমরা যে নতুন যে বিল, সে বিল নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে আমরা একটু আর একটা আপডেট দিয়ে দিই। আপনারা অনেকেই জানেন যে গত বছর ফেব্রুয়ারি মাসে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যেটা আছে, যে কেউ যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। সেখানে আমরা দেখলাম গত বছর ফেব্রুয়ারি মাসে যে গুড ক্যারেক্টারের যে গাইডেন্স আসলো, সেই গাইডেন্সে বলা হলো যে কেউ যদি এদেশে কখনো অবৈধভাবে প্রবেশ করে থাকে, তবে ইললিগাল এন্ট্রি হওয়ার কারণে তিনি কখনোই ব্রিটিশ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা তো আমরা জানি, এটা নিয়ে অনেকেরই প্রবলেম, এবং সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যারা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে যারা বোটে বা লরিতে করে এই দেশে আসেন, বা অনেকে হয়তো দেখা যাবে অন্য একজনের পাসপোর্ট নিয়ে
এদেশে ঢুকলেন বা অন্যভাবে তারা ঢুকলেন, অবৈধভাবে ঢুকলেন এবং তাদের এন্ট্রি, প্রুফ অফ এন্ট্রি নাই, কীভাবে তারা এদেশে প্রবেশ করলেন এটার কোনো প্রমাণ নাই। তো তারা কি করে দেখাবেন যে তারা লিগালি এদেশে এন্ট্রি করলেন? তার অর্থ কি এই যে তারা কোনোদিনই ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না? এটা নিয়ে আমরা দেখেছি যে বেশ মামলা মোকদ্দমা হয়েছে এবং একই মামলা বেশ কয়েকজন চ্যালেঞ্জ করেছিলেন এবং চ্যালেঞ্জ করার পরে এটা হাইকোর্টে যাওয়ার আগের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 4 জনের সাথে হোম অফিসের একটা কম্প্রোমাইজ ডিল হওয়ার পরে এই 4 জন তারা তাদের মামলাকে প্রত্যাহার করে নিয়েছে এবং হোম অফিস বলেছে তারা এটাকে হয়তো বা আবার রিকনসিডার করবে। তো যাদেরটা কনসিডার করা হয় নাই তাদের ফলাফল কী হচ্ছে? এদের মধ্যে একজন আছেন যিনি মিশরের অধিবাসী। তার কেসে কিন্তু আমরা দেখছি যে হাইকোর্ট রায় দিচ্ছেন যে এই যে আইনটা করা হয়েছে, এই যে আইন বা যে গাইডেন্সটা করা হয়েছে, গাইডেন্সটা পুরোপুরি লিগাল। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে সেক্রেটারি অফ স্টেটের তার পাওয়ার আছে যে তিনি একটা থ্রেশহোল্ড যে তিনি দেবেন যে ঠিক যে কারা কারা সিটিজেনশিপ পাওয়ার যোগ্য এবং যোগ্য হলে তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। সেক্ষেত্রে তিনি অবশ্যই বলতে পারেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা হয়তো সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় এবং যেটা আমরা দেখেছি যে এই কোর্টে এই যে মামলা থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা হচ্ছে যে রিফিউজি কনভেনশন, যেটার আন্ডারে মানুষ অ্যাসাইলাম পান এদেশে, সেখানে কিন্তু আর্টিকেল 31 এবং আর্টিকেল 34 কিন্তু বলা হয়েছিল যে একজন রিফিউজিকে কোনোভাবেই স্থানীয় যারা নাগরিক তাদের চাইতে লেস ফেভারেবলি ট্রিট করা যাবে না এবং তারা যদি নাগরিকত্ব পেতে চায় বা করতে চায় তো তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দিতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে কেউ যদি রিফিউজি হিসেবে এ দেশে আসেন এবং পরবর্তী থেকে নাগরিক হতে চান তবে তাকে তো একজন ব্রিটিশ যিনি আগে থেকেই নাগরিক তার যে ধরনের অধিকার আছে সেই অধিকারের মতোই তাকে দিতে হবে, একই রকমভাবে তাকে ট্রিট করতে হবে। আমরা জানি যে একজন রিফিউজি কিন্তু একজন যিনি এদেশের নাগরিক তিনি যে ধরনের বেনিফিট পান সব বেনিফিটই কিন্তু তিনি পান। আমরা একটু আগেই একজন কলের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আর্টিকেল 31-এর যে আন্ডারে যে কথা বলা হয়েছে, আমরা যে এটা নিয়ে কথা বলছিলাম যে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, যে সেটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকেই যারা এদেশে পরবর্তীকালে সেটেলমেন্ট হওয়ার পরে তারা কিন্তু সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করলে তারা যে বৈধভাবে এদেশে ঢুকেছেন এটা প্রমাণ করতে না পারার কারণে তারা কিন্তু সিটিজেনশিপ পাচ্ছেন না। এটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল এবং আমরা যেটা একটু আগে আমরা বলছিলাম যে এটা নিয়ে আদালতে রায় হয়েছে এবং ওই যে একটা কেসে যেখানে 4 জনের সাথে একটা ডিল হওয়ার পরে হোম অফিস তাদের কেসটা রিকনসিডার করতে চেয়েছিলেন, যাদের সাথে ডিল হয়নি সেক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে কোর্ট কিন্তু ডিক্লেয়ার দিয়েছেন যে এই যে গাইডেন্সটা, এই যে পজিশনটা হোম অফিস নিয়েছে এটা কিন্তু পুরোপুরি বৈধ এবং তারা বলতে চাচ্ছে সেক্রেটারি অফ স্টেটের এই অধিকার আছে যে কী থ্রেশহোল্ডটা তিনি দেবেন, সেই থ্রেশহোল্ডটা তিনি দেখবেন যে তিনি বলবেন কি রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে কেউ সিটিজেন হতে পারবে। তো এক্ষেত্রে কোনো এটা নিয়ে বৈধতার কোনো প্রশ্নই উঠতে পারে এই ক্ষমতাটা তার আছে। তো আমরা যে আর্টিকেল 31-এর কথা বলছিলাম, আর্টিকেল 31-এ যদি তাদের একটা ডিফেন্স থাকতে পারে যেটা তারা গাইডেন্স, তাদের প্রথম যে গাইডেন্সটা তারা ইস্যু করেছিল গাইডেন্স 6-এ, তারপরে তারা আবার গাইডেন্স 7-এ ভার্সন 7-এ তারা কিছু মডিফাই করেছে যে যদি কোনো ডিফেন্স থাকে যে কেন একটা লোক অবৈধভাবে ঢুকলো, যেমন এটা হতে পারে যে সে হয়তো তখন শিশু ছিল যখন সে আসে অবৈধভাবে এবং তার নিজের গতিবিধির উপরে তার কোনো কন্ট্রোল ছিল না, কোনো তার পিতামাতাকে নিয়ে আসলো, কিংবা কেউ যদি এজেন্টের মাধ্যমে আসে এবং পুরোটা সময় সে এজেন্টের কন্ট্রোলে ছিল। তো এই ধরনের বিষয়গুলি হয়তো বা হোম অফিস তারা রিকনসিডারেশনে তারা দেখবে। তো আমরা বলবো যে কেউ যদি এরকম পজিশনে থাকেন যে তাদের এই গুড ক্যারেক্টারটা ইস্যু হতে পারে, বিশেষ করে ইললিগাল এন্ট্রি, তারা অবশ্যই ভালো কোনো আইনজ্ঞের পরামর্শ নেবেন এবং দেখবেন কিভাবে অ্যাপ্লিকেশানটা করা যায় এবং অ্যাপ্লিকেশন রিফিউজ করলে রিকনসিডারেশনে গিয়ে বা জুডিশিয়াল রিভিউতে গিয়ে কিভাবে আপনি হয়তো এটাকে হোম অফিসকে সন্তুষ্ট করতে পারবেন। তো আজকে আমরা
আরেকটা যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যেটা নিয়ে আপডেটটা দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে ইমিগ্রেশন অ্যাসাইলাম বিল 2026 যেটা এখন পার্লামেন্টে আছে, সেটা নিয়ে আমাদের কি হবে। তো এখানে অনেকগুলো আছে, প্রভিশন আছে, যেটা আপনারা জানেন যে রিফিউজি প্রোটেকশনটাকে তারা একটা টেম্পোরারি প্রোটেকশনের জন্যে তারা দিতে চাচ্ছে। এটা হয়তো 2.5 বছরের জন্যে তারা পাবে, এটা আবার রিভিউ হবে। যেটা ঠিক আগের মতো ওরকম একটা অটোমেটিক্যালি পার্মানেন্ট সেটেলমেন্ট এ ধরনের কোনো চিন্তাভাবনা তাদের নাই, রিভিউ হবে। তো এটা একটা পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। আর যেটা আমাদের কমিউনিটির জন্য যেটা সবচেয়ে বড় সংবাদ, সেটা হচ্ছে যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে কি হবে। হিউম্যান রাইটসে যে আমরা দেখেছি যে একটা বাচ্চা যদি দেশে 7 বছর থাকে, তো অনেক ক্ষেত্রেই আমরা মনে করি 7 বছর বাচ্চা আছে, এই বাচ্চাও যেমন থাকার অনুমতি পাবে, পুরো ফ্যামিলিও পাবে। সেটা কিন্তু হচ্ছিল, এটার একটা লম্বা হিস্ট্রি আছে। এটার পরে আমার কিছু লেখালেখি বা আমার কিছু গবেষণাও আছে। তো সেখানে দেখা যাচ্ছিল যে হোম অফিস অনেক ক্ষেত্রেই 7 বছর একটা বাচ্চা থাকলে তারা আর কোনো প্রশ্ন না করেই ভিসা গ্রান্ট করছিলেন। যদিও এর আগে আমরা দেখেছি যে এর আগে 2016 দিকে একটা কেস ছিল কেও নাইজেরিয়া। এই কেসে কিন্তু সরকারের হাতকে অনেক শক্তিশালী করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাসটা ইনডিরেক্টলি একটা বড় ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছিল। কিন্তু এরপর আমরা দেখেছিলাম গত কয়েক বছর প্রচুর ফ্যামিলি থাকার অনুমতি পেয়েছে। তখন একটা ব্যবস্থা ছিল এমন যে হোম অফিসে গেলে আপনি ভিসা পাচ্ছেন, কোনো কারণে হোম অফিস না করে দিলে কোর্টে গেলে আর ভিসা আপনি পাচ্ছেন না, কারণ কোর্টগুলো নাইজেরিয়ার যে ডিসিশন সেটা দিয়ে তারা বাউন্ড ছিলেন। সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস আবার 7 বছরের কেস, বিশেষ করে সেটেলমেন্টে যাওয়ার সময় তারা কিন্তু রিফিউজ করে তারা যেটা বলছে যে তোমার বাবা মার যেহেতু এদেশে থাকার কোনো অনুমতি নাই, তো তোমার জন্য বেস্ট হচ্ছে বাবা মার সাথে থাকা। সুতরাং এটা রিজনেবল, তোমার বাবা মা যেখানে চলে যাবে তুমিও বাবা মার সাথে থাকবে। মজার ব্যাপার, এইটা কিন্তু প্রথম দিকে হোম অফিসের আর্গুমেন্ট ছিল, এটা ওর আগে। তখন কিন্তু আমরা কোর্টে গেলে কোর্ট কিন্তু বলতো না, বাচ্চা 7 বছর এদেশে আছে, সে পড়াশুনোর সাথে এদেশের যে সোশ্যাল লাইফ, এডুকেশন লাইফের সাথে সে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, এই বাচ্চারা আর এদেশ থেকে যাওয়াটা আনরিজনেবল, তারা কিন্তু ভিসা দিত। পরে পরে আমরা দেখলাম যে কোর্টের ভিউটা চেঞ্জ হলো, কিন্তু আমরা দেখলাম যে হোম অফিস থেকে ভিসা দেওয়া শুরু করলো। এমনকি আমার উদাহরণ আছে যে আমার কেস কোর্টে থাকা অবস্থায় বাচ্চার বয়স 7 বছর হয়েছে, হোম অফিস উইথড্র করে ভিসা দিয়েছে। আবার কেস আছে যেখানে কোর্টের চলাচল হচ্ছে এবং ডিসিশনের দিন বাচ্চা 7 বছর হয়ে গেছে, জাজ সাহেব বলেছে হোম অফিস কনসিড করেছে, তারা মেনে নিয়েছে, ভিসা হয়ে গেছে। সেখানে এখন আমরা দেখছি যে হোম অফিস এখন রুটিনলি প্রচুর 7 বছরের কেস তারা রিফিউজ করছে। কেন বলছে? তারা বলছে যে এটা বাচ্চার এদেশে চলে যাওয়াটা রিজনেবল। সবচেয়ে মজার ব্যাপার যে কয়েকদিন আগেও যেসব ক্ষেত্রে তারা মনে করছে বাচ্চাটা এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়, সেই একই ধরনের ঘটনার ক্ষেত্রে তারা বলছে যে বাচ্চাটার চলে যাওয়াটা রিজনেবল। এখন নতুন বিলে তারা, এর আগে কিন্তু আমরা দেখেছি যে রিজনেবলনেস কনসেপ্টটা ইমিগ্রেশনের রুলের মধ্যে তারা ঢুকিয়েছিল অ্যাপেন্ডিক্স FM এর মাধ্যমে। তারা প্রাইভেট লাইফের মধ্যেও তারা ঢুকিয়েছে, প্রাইভেট ফ্যামিলি লাইফের মধ্যে তারা ঢুকিয়েছে, এবং তারা স্ট্যাটিউট 117 যে বি স্ট্যাটিউটের 2002-এর যে ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্টের মধ্যে 2014-তে তারা যে নতুন প্যারাগ্রাফগুলো ঢুকালো, নতুন সেকশনগুলো ঢুকালো, 117 ABCD তারা ঢুকালো, সেখানেও কিন্তু তারা এই রিজনেবলনেস কনসেপ্টটা নিয়ে এসেছে। বলেছে একটা কোয়ালিফাইং চাইল্ড, হুইজ এ কোয়ালিফাইং চাইল্ড, কোনো চাইল্ড যদি ব্রিটিশ নাগরিক হয় কিংবা যদি বাচ্চা
আর বাচ্চা যদি ব্রিটিশ নাগরিক হয় কিংবা বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে তবে সে কোয়ালিফাইং চাইল্ড, এবং কোয়ালিফাইং চাইল্ডের পিতামাতাকে তারা কোনো ডিপোর্টেশনের কেস না হলে তারা মনে করছে যে পাবলিক ইন্টারেস্ট নাই তাদেরকে এদেশ থেকে বার করে দেওয়া। এটারই আঙ্গিকে আমরা প্রচুর কেস আমরা দেখছিলাম যে অ্যালাউ হচ্ছিল, লোকেরা ভিসা পাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি, নতুন যে বিলটা পার্লামেন্টে আসলো সেখানে রিজনেবলনেসের একটা ডেফিনেশন দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কতগুলো উদাহরণ দেওয়া হচ্ছে যে এর যদি এরকম কিছু হয় তাহলে ধরে নেওয়া হবে বাচ্চা যাওয়াটা রিজনেবল। এই ইমিগ্রেশন বিল পার্লামেন্টে আছে, সেটা নিয়ে কিছু কথা বলছিলাম আমরা, বিশেষ করে 7 ইয়ার রুলের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। 7 ইয়ার রুল বা একটা বাচ্চার চলে যাওয়া এদেশে কতটা রিজনেবল সেটা নিয়ে কথা বলছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা রিজনেবলনেসের কিছু সংজ্ঞা দিয়েছে। তারা ধরে নেবে যে যদি বাচ্চা এমন দেশে চলে যায় যেখানে কোনো না কোনোভাবে শিক্ষার কোনো ব্যবস্থা আছে তাহলে বাচ্চা চলে যাওয়া রিজনেবল। এবং বাচ্চার চলে যাওয়াটা আনরিজনেবল হতে গেলে একটা ফ্যাক্টর দেখাতে হবে যে যে দেশে যাবে সেখানে কোনো রকমই শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এটা কি সম্ভব? আধুনিক যুগে যত গরিব দেশই হোক, যত যেখানে শিক্ষা নিয়ে সমস্যাই হোক না কেন, যেখানে বাচ্চার কোনো রকম স্কুলে যাওয়ার সুযোগ নাই, সেরকম হলে এটা আনরিজনেবল হবে। হয়তো বলা যেতে পারে এমন কোনো একটা দেশ যেখানে ধর্মীয় কারণে হয়তো মহিলাদেরকে কোনোভাবেই স্কুলে যেতে দেওয়া হয় না, সেখানে হয়তো এটা বলা যেতে পারে যেহেতু সে মহিলা এবং সেটা এমন একটা দেশ যেখানে যেখানে হয়তো মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না। আবার তারা বলতে চাচ্ছে যে আরেকটা হতে পারে যেখানে বাচ্চার পরে তার যে তার লং টার্ম ইম্প্যাক্টটা হবে খুব ডিভাস্টেটেড ইম্প্যাক্ট হবে। এটা তো আপনি একজন সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টের কাছ থেকে এভিডেন্স ছাড়া আপনি কী করে এটা প্রমাণ করবেন যে এটা বাচ্চার পরে ফলাফল খুব খারাপ হয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলে নিই। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি ভাই ভালো আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, জি, আমি লিভ টু রিমেইন আছি, আমার আরো 7 মাস পরে এক্সটেনশন হবে। জি, তো আমি ট্যাক্সির বাসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। আমি ট্যাক্সির বাস পাইয়া গেছি। ধরেন আমার ভিসা যতদিন আছে অতদিন পরে আবার এক্সটেনশন করতে হবে। সরি আমি একটুখানি যদি একটু আপনাকে আটকাই। আপনি বলছেন আপনি লিমিটেড লিভে আছেন, ঠিক আছে? আপনি লিমিটেড লিভে আছেন, তাই তো? লিভ টু রিমেইন আছেন, জি। এখন আপনি কি চাচ্ছেন? আপনি ভিসা বাড়াবেন? আমি ভিসা বাড়াবো আরো 6-7 মাস। 6-7 মাস পরে, হ্যাঁ। তো এখন কি সমস্যা ভাইয়া? এখন সমস্যা হচ্ছে আমি ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ট্যাক্সির বাস আমাকে ট্যাক্সির প্লেট আমাকে দিয়ে দিতে আমার ভিসা যতদিন আছে অতদিনে। জি। তখন আমার প্রশ্ন হচ্ছে অতদিন আরো 6-7 মাস পরে আমি এই ট্যাক্সি আবার এক্সটেনশন করতে হবে। জি। ওই টাইমে তো আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, আমার লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে। এমতো অবস্থায় আমি কি আবার ট্যাক্সির এক্সটেনশন পাবো? জি। আর আপনি সেক্ষেত্রে যেটা আপনি করবেন, আপনি যে আপনার শেয়ার কোড আছে, শেয়ার কোড দিয়ে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশনের প্রুফ দিয়ে ওদেরকে লিখে বলবেন আমার তো এখনও আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এবং নিয়ম অনুযায়ী 3C-তে সেকশন 3C-তে আমার আগের লিভটাই কন্টিনিউ করছে। তো ওইভাবে আপনাকে লিখে যার একটা এক্সটেনশন আপনাকে নিতে হবে। আপনি শেয়ার কোড দিয়ে ওই টাইমে আমি আপনার অ্যাডভাইস চাইছি। জি। যে আমি তো এই ট্যাক্সিতে যদি নামি তো নতুন অবস্থায় নামবো, অনেক টাকা পয়সা খরচা করা আছে, গাড়ি টাড়ি কিনতে হবে। জি। তো ওই টাইমে গিয়ে যদি এক্সটেনশন হয় না তাহলে তো আমি আবার একটু ঝামেলা করে যাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা আমার ধারণা আপনার এটা হবে না, আমরা তো কেউই এটা করতে পারবে না। বাট আপনি যেটা করতে পারেন তাদের কাছে এই আপনার ফ্যাক্ট, আপনার যে কনসার্ন এটা জানায় আপনি লিখতে পারেন তারা আপনাকে কি বলে। কিন্তু এটা খালি আপনার ক্ষেত্রেই নয়, এটা অন্য সর্বক্ষেত্রেই হয় যে আপনাকে বিভিন্ন জিনিসের লাইসেন্স দেওয়া হয় ভিসার সাথে লিঙ্ক আপ করে। কিন্তু ভিসার পরে মানুষ
যখন অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করলে তখন তারা যে এক্সটেনশনটা পায়, যেহেতু 3C-তে আপনার আগের ভিসাটাই কন্টিনিউ করবে, তো এটা আপনার হওয়া উচিত। এখন আপনি যদি সন্দেহ থাকে, ওদেরকে আপনি চিঠি লেখেন, আগে থেকেই চিঠি লেখেন, চিঠি লিখে বলেন যে তুমি কি তখন আমি আমার 3C-তে যদি আমার ভিসা থাকে, 3C-তে যদি আমার এক্সটেন্ডেড স্ট্যাটিউটরি ভিসা থাকে, তাহলে কি তুমিও আমার এটাকে এক্সটেন্ড করে দেবে কিনা। মানে ওই কাউন্সিলে এখান থেকে জি জি, আপনি তাদেরকে আপনি লিখবেন এইভাবে, আপনি ব্যাখ্যা করে বলবেন, তাকে বলবেন আইনের উদ্ধৃতিটি আপনি দেবেন, যেটা 3C, আপনি বলবেন আমার শেয়ার কোডে শো করবে আমার কাজের রাইট আছে, এবং 3C অনুযায়ী আমার ভিসা স্ট্যাটিউটরিলি এক্সটেন্ডেড হবে, অর্থাৎ পার্লামেন্টের আইন অনুযায়ী আমার ভিসা এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, এটা আমি ওই কাউন্সিলে বলবো যেখান থেকে আপনাকে তার লাইসেন্সটা দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেখান থেকে আপনি সবসময় মনে রাখবেন, এদেশে তারা কিন্তু কমিউনিকেশনটাকে খুবই তারা ইম্পর্টেন্স দেয়। যে কোনো ক্ষেত্রে যদি আগে থেকে কমিউনিকেট করেন, তাদের সাথে কথা বলেন, তাহলে কোনো কিছু হলে তখন আপনি বলতে পারেন আমি তো তোমাদের বুদ্ধিতেই এ কাজটা করেছি। আমাদের একটা প্রবলেম হয় কি ভাইয়া, কমিউনিটিদের মধ্যে আমরা দেখি যে আমরা এই কমিউনিকেশন করাটা জরুরি বা দরকার আমরা মনে করি না। অনেক সময় আমরা দেখি যে আমাদের অ্যাড্রেসও চেঞ্জ হয়, কিন্তু সবাইকে জানানো দরকার বলে মনে করি না। পরে দেখা যায় চিঠি হারিয়ে গেছে। ধরেন আমরা প্রায়ই দেখি যে মানুষের কী বলে পার্কিং পায়, টিকিট পায়, বা একটা মোটরিং অফিসের জন্য টিকিট আসে, পরে বলে আরে আমি তো জানতাম না, আমি তো 3 বছর আগে বাসা চেঞ্জ করে আসছি। তো দেখেন এটা কিন্তু আপনার দায়িত্ব। তখন গিয়ে কী করে যে আমাদের কাছে আসে, আমাদের সামনে শপথ নিয়ে বলে আমি বাসা চেঞ্জ করেছি, আমি এই টিকিটটা পাইনি, হলে আমার এটা মাফ করে দাও। এখন এই জিনিসটা বলুন সিম্পল ব্যাপার, আপনি যদি সবাইকে জানাই দেন যে আপনার বাসাটা চেঞ্জ হয়েছে, তাহলে এই প্রবলেমগুলো হয় না। এই জন্য বললাম অনেকেই কিন্তু এই যে কমিউনিকেশনগুলি করেন, আমি আপনার জন্য বলছি না, বাট ইন জেনারেল সবার জন্যই বলছি যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার বিভিন্ন জিনিস যদি চেঞ্জ হয়। অনেকে যেমন ধরেন আপনার ডিটপোল করে নামই চেঞ্জ করে ফেলে, নাম চেঞ্জ করার পরও কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু জানায় না, তো পরবর্তীকালে বড় একটা প্রবলেম হয়ে যায়, মানুষ বড় প্রবলেম ফেস করে। যেমন এর আগে একজন ভদ্রলোক আসছিলেন, তার নাকি বাংলাদেশে অনেক সয় সম্পত্তি আছে, এখন এগুলো কী হবে, তিনি তো এই দেশে নামটাম চেঞ্জ করে বসে আছেন। এখন কী করে তিনি প্রমাণ করবেন, তার তো ব্রিটিশ পাসপোর্ট থেকে শুরু করে এভরিথিং আছে নতুন নামে, তার যে পুরনো অন্য নাম ছিল সে নামটা সে এখন কীভাবে আপনার প্রমাণ করবে। পরে দেখেন ঠিকমতো কমিউনিকেশন হলে তো এটা কোনো প্রবলেম হয় না। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে সবসময় কমিউনিকেট করা, সবসময় আগে থেকে জানানো। কোনো ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার কোনো প্রবলেম হইতে পারে, তা আগে থেকে জানাই রাখেন, অসুবিধে কী। থ্যাংক ইউ ভাইয়া। সুই দর্শক কিন্তু আমরা ফিরে যাচ্ছি, আমরা যে আলাপ করছিলাম ইমিগ্রেশনের বিলের ব্যাপারে। দেখেন তাহলে কি হচ্ছে, 7 বছরের যে হ্যালো, হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, শুনছি। আপনি সলিসিটার সামনে? জি আমি বলছি, আপনি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা ছোটখাটো, আপনি আপনার মোবাইলটা দেখা কইবা প্লিজ। এই সপ্তাহ যদি আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি, তাহলে পুরা ফিসটা কত? ব্রিটিশ সিটিজেনের পুরা ফিসটা কত? ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন নাকি পাসপোর্ট? সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে এটা হচ্ছে 1600-1700 পাউন্ডের মতো আপনার ন্যাচারালাইজেশনের ফি, আর পাসপোর্টের জন্য ফি হচ্ছে 100 পাউন্ডের মতো। ব্রিটিশ সিটিজেনের ফিসটা কত? ব্রিটিশ সিটিজেনশিপের ফি কি ন্যাচারালাইজেশনের ফি হচ্ছে 1600-1700 পাউন্ড। 16 থেকে 1700 পাউন্ডের মতো ফি পড়বে আপনার ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, আর পাসপোর্টের জন্য ফি পড়বে 100 পাউন্ডের মতো। আশা করি উনি ওনার উত্তরটা পেয়ে গেছেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে দেখুন, এইভাবে যদি এখন এই সমস্ত কন্ডিশন দিয়ে দেওয়া হয়, তাহলে তো 7 বছরের রুলে খুব কমই মানুষ সাকসেসফুল হবে, এবং 7 বছরে যদি বাচ্চারা সাকসেসফুল না হয়, এটার সাথে যদি তারা ওইটা আবার জুড়ে দেয় যে তোমার বাবা মার যেহেতু এই দেশে থাকার অনুমতি নাই, এবং তোমার বাবা মা যে দেশে চলে যাবে সেই দেশেই চলে যাওয়াটাই তোমার বেস্ট ইন্টারেস্ট, তাহলে তো খুব কম মানুষই 7 বছরের রুল
এর উপরে ভবিষ্যতে রিলাই করতে পারবে। এবং এটার কারণে এটা একটা খুবই হতাশাব্যঞ্জক সংবাদ হবে অনেকেরই জন্য, যারা অনেকদিন ধরে অপেক্ষা করছে। একটা বাচ্চা আসে, তাদের এক বা একাধিক বাচ্চা আসে, বাচ্চা 7 বছরের দেশে হয়ে গেলে তারা বাচ্চার উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করবে, এবং সে কারণে তারা অনেক কষ্ট করে অনেক মানবতার জীবনযাপন করছে, দিন গুনছে কবে বাচ্চা 7 বছর হবে, হলেই তারা দরখাস্ত করে দেবে। এদের জন্য এটা অবশ্যই একটা খুবই দুঃখজনক একটা সংবাদ। তো দেখা যাক, আমাদেরকে দেখতে হবে যে ইমিগ্রেশন অ্যাসাইলাম বিল কিভাবে যায়। তো আমরা দেখতে পাচ্ছি বিলটা পাস হওয়ার আগেই হোম অফিস কিন্তু তাদের নিজেদের যেটাকে আমরা বলি কর্মপন্থায় তারা একটা পরিবর্তন এনেছে, এবং তারা দেখা যাচ্ছে যে 7 বছর কেসগুলি এখন তারা না করতে শুরু করেছে। এবং এই সমস্ত কেসগুলি যেখানে না হয়েছে এর প্রত্যেকটা কেসই অ্যাপিলে যাচ্ছে। এখন দেখা যাক অ্যাপিলে যাওয়ার পরে জাজ সাহেবরা কী বলেন। আমরা আরও জানি যে এই নতুন যে আইন হবে, এই আইনে আর্টিকেল 8-এর ব্যবহারটা অনেকটা লিমিটেড করা হবে। আর্টিকেল 8-এ বিশেষ করে তারা এটাকে শুধুমাত্র ইমিডিয়েট ফ্যামিলি, অর্থাৎ স্বামী স্ত্রী, আন্ডার এজ বাচ্চা অথবা পিতামাতা, এদের মধ্যেই এই আর্টিকেল 8টা তার সঙ্গে মধ্যে রাখবে। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার বা লং কোনো আত্মীয় স্বজনদেরকে খুব এক্সেপশনাল কোনো গ্রাউন্ড না হলে তারা এই আর্টিকেল 8-এর পরে আপনি রিলাই করতে পারবেন। আরেকটা ব্যাপার আছে যে আমরা জানি যে আর্টিকেল 8 কিন্তু অনেক সময় এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনও কিন্তু রিলাই করা যায়। অর্থাৎ আপনি এদেশে ভিসা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনার হিউম্যান রাইটস ব্রিচ হবে। এক্ষেত্রে তারা বলছে যে ব্রিচের জন্যে ইউকে স্পন্সর তাকে লিখতে হবে, তাকে বলতে হবে। অর্থাৎ আপনি যাকে জয়েন করার জন্য আসছেন, আপনি যদি কোনো মহিলা তার নিজের দেশ থেকে তার স্বামীকে জয়েন করার জন্য আসেন, সেক্ষেত্রে এটা স্বামী বলবে যে স্বামীর হিউম্যান রাইটসটা ব্রিচ হচ্ছে যদি ওয়াইফকে ভিসাটা না দেওয়া হয়। আরও আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশান এবং অ্যাসাইলামের প্রোটেকশানে সেইটাকে আলাদা না করে একটা সিঙ্গেল কোর প্রোটেকশন মডেলে তারা আনবে। আর আমরা দেখতে পাচ্ছি যে যারা এদেশে অ্যাসাইলাম পাবে তাদের কাছ থেকে একটা কন্ট্রিবিউশন নেওয়া হবে, যে 10,000 পাউন্ডের মতো বোধহয় একটা কন্ট্রিবিউশন তাদের কাছে নেওয়া হতে পারে। কারণ তাদেরকে যেহেতু অ্যাকোমোডেশন দিয়েছে, রেখেছে, খাইয়েছে, পরিয়েছে, ফলে এদের কাছে তারাই দেশে থাকার অনুমতি পাওয়ার পরে, কাজ করার অনুমতি পাওয়ার পরে এই একটা দায় তাদের এখানে চাপিয়ে দেয়। এটা অনেকটা স্টুডেন্টের লোনের মতো। স্টুডেন্টরা তারা যখন এদেশে বিশ্ববিদ্যালয়ে যেতে চান, অনেকেই একটা লোন পান। একসময় কিন্তু এটা ফ্রি ছিল, যাই হোক পরবর্তীকালে এই লোনের একটা নিয়ম আসে। এখন ঠিক অনেকটা এরকম যে অ্যাসাইলাম যারা আসেন, অ্যাসাইলাম সাপোর্টে তারা থাকেন, বিভিন্ন ফ্যাসিলিটিস পান, এদের জন্যে কিন্তু এরকম ব্যবস্থা আছে যে তারা এদেশে থাকার প্রোটেকশন পেলে তাদেরকে হয়তো 10,000 পাউন্ডের মতো দেওয়া লাগতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মডার্ন স্লেভারির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসবে। আমরা এর আগেও আমরা কথা বলেছিলাম যে মডার্ন স্লেভারি বা ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিংয়ের আইনটা ওরা বলে এটা অনেকটা সহজ হয়ে গেছে আইন, অনেকেই যেনতেনভাবে এই আইনের প্রোটেকশন পায়। তো সেটাকেও তারা কিছুটা টাইট দেবে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো আর আগের মতো এত সহজ হবে না। অনেকে আমরা দেখি যে যখনই তারা অবৈধভাবে থাকার পর ধরা পড়ে, তো তারা কোনো কিছু না পারলে তখন মডার্ন স্লেভারি ব্যবস্থা করে। এ ব্যাপারে তারা ইউকে এমপ্লয়ারদের উপরেও তাদের 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে যদি দেখা যায় যে তাদের কোনো স্টাফ এই মডার্ন স্লেভারি ভিকটিম হয়েছে বা তাদেরকে দিয়ে এভাবে স্লেভের মতো ট্রিট করিয়ে কাজ করানো হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে। আমরা যতই দিন যাব আমরা আরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে কীভাবে এই আইনটা প্রসিড করছে। আর তো এটাই ছিল আমরা বিল ব্যাপারে আপডেট। যদি শ্রোতা দর্শকদের কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকে, আমরা এখনও এটা নিয়ে আমরা কথা বলতে পারি, বা না থাকলে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, সেখানে আমরা দেখব।
তো সব মিলিয়ে আমরা এই মুহূর্তে আমাদের ইমিগ্রেশনের ব্যাপারে তেমন কোনো ভালো সংবাদ আপনাদেরকে আমরা দিতে পারছি না। দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা এটা আগেও আমরা দেখেছিলাম যে আরেকটা কথা বলে রাখি, এখন বিভিন্ন জায়গাতে কিন্তু ইমিগ্রেশন রেট দিয়ে লোক ধরছে। সম্প্রতিকালে দেখলাম, ইস্ট লন্ডনেই দেখলাম যে রাস্তাতে যারা উবার ডেলিভারি করে এদেরকে আটকিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রশ্ন করেছে, তাদের মধ্যে অবৈধভাবে কেউ আছে কিনা সেটা যাচাই করেছে এবং বিভিন্ন ডেলিভারি ভ্যানও তারা দেখিয়েছে, দাঁড় করিয়ে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করিয়েছে। তো এই ব্যাপারে ব্যাপারে সতর্ক থাকবেন, বিশেষ করে যাদের কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং নাই। তারা যদি মনে করেন যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান করার আছে বা কোনো গ্রাউন্ড আছে এদেশে থাকার, তো অ্যাপ্লিকেশানটা করে না। অবশ্যই আমরা কখনো অ্যাডভাইস করব না যে ইমিগ্রেশনটাকে আপনারা মিসইউজ করেন খামাখা, যেখানে কোনো গ্রাউন্ডই নাই, কোনো থাকার কোনো কারণ নাই, একটা অ্যাপ্লিকেশান করে দিয়ে আপনি কিছুদিন আটকায় রাখবেন, এটা করাটা বোধহয় ঠিক হবে না। তো এই জন্যে আমরা বলবো যে আপনারা যদি ভালো কোনো অ্যাপ্লিকেশন করার থাকে তো অ্যাপ্লিকেশন করে নেন, আর অ্যাপ্লিকেশন না করা থাকলে এভাবে কী করতে পারেন অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। কিন্তু আমরা জানি ধরপাকড় হচ্ছে, এবং এর আগে আমরা একটা অনুষ্ঠানে বলেছিলাম যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে রিমুভালের সংখ্যা অনেক অংশে তারা বাড়াবে, সিগনিফিকেন্টলি তারা ইনক্রিজ করবে। আমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের একটা মন্তব্য থেকে আমরা কিন্তু এই ব্যাপারে কথা বলেছিলাম। তো যাক, আজকে আমরা আরও বোধহয় অল্প কিছুক্ষণ আমাদের হাতে সময় আছে, তো এ ব্যাপারে আমরা দেখি কোনো একটা বিষয় আপনাদেরকে আমরা আপডেট করে দিতে পারি কিনা। তো সেখানে হচ্ছে যে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি আপনার আইএলআর থাকে, রিটার্নিং রেসিডেন্টের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সীমিত সময় আছে যার বাইরে আপনি এদেশের বাইরে গিয়ে থাকতে পারেন না। নর্মালি যার ইনডিফিনিট লিভ টু রিমেন আছেন তিনি কিন্তু 2 বছরের বেশি বাইরে থাকতে পারেন না। তো অবশ্যই 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ইংল্যান্ডে ফিরে আসতে হবে, নাহলে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেনটা কিন্তু ল্যাপস হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আপনাকে অ্যাপ্লাই করা লাগতে পারে এবং কারণ দেখাতে হবে কী কারণে আপনি 2 বছরের বেশি ছিলেন। হ্যাঁ, ব্রিটিশ সিটিজেন যদি একবার আপনি হয়ে যান, তবে ব্রিটিশ সিটিজেন হয়ে গেলে কিন্তু আর কোনো বাধ্যবাধকতা নাই যে কতদিন আপনি দেশের বাইরে গিয়ে থাকবেন। ইচ্ছা করলে বাকি জীবনটাও আপনি বাইরে কাটিয়ে দিতে পারেন, তবুও আপনি ব্রিটিশ সিটিজেন থাকবেন। যদি আপনি সিটিজেন না হন, যদি শুধুমাত্র পার্মানেন্ট সেটেলমেন্ট বা ইনডিফিনিট টু রিমেন থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি আপনি 2 বছরের মধ্যে না আসেন তো এই স্ট্যাটাসটা আপনার রিভোক হয়ে যাবে। আবার দেখা গেল যে আপনি হয়তো প্রতি 2 বছর পর পর ঠিক ভিসা শেষ হওয়ার 1-2 দিন আগে আসেন, 1-2 দিন থেকে আবার ফিরে যান। সেক্ষেত্রে এমন হতে পারে 1-2 বারের পরে কিন্তু আপনি এয়ারপোর্টে আটকাতে পারে, আটকিয়ে প্রশ্ন করতে পারে তুমি এরকম কেন করছো, তুমি এদেশে কেন লং টার্ম থাকছো না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ভিসাটাকে পাসপোর্টে আটকে রেখে আপনাকে একটা ইন্টারভিউতে কল করতে পারে, আপনাকে কারণ দর্শাতে বলতে পারে। তো এসব ব্যাপারে অবশ্যই আপনারা নিয়ম কানুনগুলো মেনে চলবেন এবং দেখবেন যে যেন কোনোভাবে কোনো রকমের কোনো ফাঁদে আপনারা না পড়েন। আরও একটা কথা একটু কাইন্ডলি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনোভাবেই এদেশে থাকার অবস্থায় কোনো অবৈধ কাজের সাথে আপনারা জড়িত হবেন না। অবৈধ কাজের সাথে জড়িত হওয়ার কারণে যদি আপনি কোনো দণ্ড পান এবং সেই দণ্ড যদি হয় 1 বছর বা তার বেশি, তাহলে আপনি কিন্তু ম্যান্ডেটরি ডিপোর্টেশন, অর্থাৎ যে ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করা ছাড়া, আপনাকে বহিষ্কার করা ছাড়া সিকিউরিটি স্টেটের আর কোনো অপশান থাকবে না। তার এক্সেপশন হতে পারে যে আপনি হয়তো রিফিউজি কনভেনশনের বেনিফিট পেতে পারেন, কিংবা আপনার খুবই স্ট্রং ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ এদেশে আছে, কিংবা আপনি বলতে পারেন যে আপনি আপনার সিগনিফিক্যান্ট সময় এদেশে কাটিয়েছেন, আপনার অর্ধেকের বেশি এদেশে কাটিয়েছেন এবং অন্য দেশে গিয়ে আপনাকে ইন্ট্রিগেশনের প্রবলেম হবে। আমাদের যতটুকু ধারণা এই যে আর্টিকেল 8 এই
ডিপোর্টেশনের কনটেক্সে সেখানেও বোধহয় একটা বড় ধরনের পরিবর্তন আসবে এই বিলে। দেখা যাক এটা কীভাবে আসে। আরেকটা যে আমরা বলছিলাম যে এই সুযোগে আমরা কতগুলি ছোটোখাটো আপডেট দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এগুলো বললাম। একটা কথা আরেকটু কথা মনে রাখা দরকার, এই যে ভিজিট ভিসাতে আপনি অনেকেই যখন অ্যাপ্লিকেশান করেন তারা বলেন তিনি 7 দিনের জন্যে, 10 দিনের জন্যে, 15 দিনের জন্যে তিনি থাকবেন, কিন্তু দেখা যায় ভিসাটা কিন্তু পুরো 6 মাসের জন্যই দেওয়া হয়। তো অনেকেই তখন মনে করে ভিসা যেহেতু 6 মাসের জন্যই দেওয়া হয়েছে তাহলে আর কি আমি পুরো 6টা মাসই থাকি। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে, যদিও এই 6টা মাস আপনি থাকলেন, আপনি কিন্তু অবৈধভাবে থাকলেন না, কারণ আপনাকে ভিসা তো দেওয়া হয়েছে 6 মাস, কিন্তু ওই যে আপনার অ্যাপ্লিকেশনে বলা ছিল 15 দিন, কিন্তু আপনি থাকলেন 6টা মাস। পরবর্তীকালে যদি আবার আপনি আসতে চান, ভিসা যেতে চান, এটাকে তারা তার বিরুদ্ধে আপনাকে ইউজ করতে পারে, বলতে পারে তুমি এর আগে থাকতে চেয়েছিলে 15 দিন, কিন্তু 6 মাস তুমি থাকলে, তার মানে ওই সময় তুমি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে মিথ্যা কথা বলেছিলে, অতএব তুমি এক ধরনের ডিসেপশন বা প্রতারণার আশ্রয় নিয়েছো। এই জন্য এরকম যদি কোনো ঘটনার মধ্যে কেউ পড়েন যে 15 দিনের জন্য ভিসা চেয়ে কেউ এদেশে 6 মাস কাটিয়ে গেলেন, সেক্ষেত্রে বোধহয় একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া দরকার যে আমি যদিও 15 দিনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু আসার পরে বিভিন্ন কারণে কি কারণে আপনি এদেশে থাকলেন 6 মাস পর্যন্ত, না হলে হয়তো বা এই যে আপনি এদেশ থেকে বেশি দিন থেকে গেলেন, যদিও ভিসার মধ্যেই ছিলেন, এটাকে তারা কিন্তু আপনার বিরুদ্ধে কাজে লাগাতে পারে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় দেখি আমরা ভুলে যাই, এবং সেটা হচ্ছে যে নিজেদের স্টেটমেন্টের ভিতরে কন্ট্রাডিকশন। অনেকেই আমরা দেখি যে অনেকে একটা ভিসা নিয়ে এদেশে আসেন, এবং এদেশে আসার পরেই একটা পর্যায়ে তারা অ্যাসাইলাম ক্লেম করেন। তখন দেখা যায় তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে তারা অ্যাসাইলামের যে স্ক্রিনিং দেন বা মূল ইন্টারভিউ দেন, তার মধ্যে একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। তো কনসিস্টেন্সি, বিভিন্ন হোম অফিসের সাথে বিভিন্ন ডিলিংয়ে কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা তো অনেক সময় মনে করি যা খুশি একবার বললাম, মনে রাখার দরকার নাই। কনসিস্টেন্সি যাতে থাকে এটা রাখবেন। আগে যত ধরনের করসপন্ডেন্স হোম অফিসের সাথে হয়েছে, অ্যাপ্লিকেশন করেছেন, তার কপিগুলো রাখবেন, যাতে নতুন অ্যাপ্লিকেশন করার সময় আপনি কনসিস্টেন্ট অ্যাকাউন্ট দিতে পারেন। তো সেই দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা বেশ কিছু আপডেট নিয়ে কথা বললাম। আগামী সোমবারে নতুন প্রধানমন্ত্রী উনি দায়িত্ব গ্রহণ করবেন। তাকে আমাদের অনুষ্ঠানের তরফ থেকে, এনটিভি তরফ থেকে তাকে আমাদের সাদর সম্ভাষণ, তাকে আমরা স্বাগতম জানাই। আশা করি তিনি এ দেশের জন্যে ভালো কিছু বয়ে আনবেন। ধন্যবাদ সবাইকে।